নমস্কার বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে শুভ বিবাহের নতুন পর্ব আমি আজকে শুরু করতে চলেছি। তো গল্পের প্রথমে দেখা যায় পাড়ার লোকেরা সুধার সমস্ত সত্যিটা তেজের সামনে বলে ফেলে। এদিকে সুধা তো খুব চিন্তায় পড়ে যায়, আর সব থেকে বেশি চিন্তায় পড়ে সুধার বাড়ির লোক। তেজ তো মনে মনে খুব রেগে যায়। পাড়ার লোকেরা তেজকে বলে, সুধার এই সত্যিটা তোমাকে তোমার শ্বশুরবাড়ির লোকেরা বিয়ের আগে জানায়নি জামাইবাবু? জেঠিমা বলে, না গো বাবা, আসলে এরা সবাই সুধাকে দেখে হিংসে করে, তো সুধার এত ভালো ঘরে বিয়ে হয়েছে তাই জন্য ওরা এই সমস্ত কথা বলে, তুমি এই সমস্ত কথায় কান দিও না। একজন বলে, বাবা মিথ্যে কথা বলে তো মুখে চড়া পড়ে গেল, আর কত মিথ্যে কথা বলবে শুনি? আর এইভাবে মিথ্যে বলে জামাইকে তোমরা ঠকাচ্ছ? সুধার বোন বলে, খেয়ে দিয়ে তোমাদের কোনো কাজ নেই? তোমরা অন্যের ঘরের হাড়ি ভাঙতে এসছো? নিজেদের ঘরে হাড়ি গিয়ে দেখো গে যাও। তোমরা তো জামাই দেখতে এসছো, হয়ে গেছে তোমাদের জামাই দেখা, ব্যাস তোমরা এবার যেতে পারো এখান থেকে। তেজ তখন সুধাকে শুনিয়ে শুনিয়ে বলতে থাকে, তোমার জেঠিমা তো মুখের উপর মিথ্যে কথা বলে যাচ্ছে সমানে। এটাই আপনার পরিবারের শিক্ষা না? এখনও বলবেন আপনার পরিবার নির্দোষ? সুধা চুপ করে থাকে। এই নিয়ে পাড়ার লোক আর সুধার পরিবারের মধ্যে সমানে কথাবার্তা বেড়েই চলে। সুধা বলে, জেঠিমণি, তুমি যে আমাকে বিয়ের আগে বলেছিলে যে তুমি নাকি ওনাকে আর ওনার পরিবারকে আমার ডিভোর্সের কথাটা সবটা বলে দিয়েছো, তাহলে তোমরা আমাকে মিথ্যে কেন বলেছিলে? তোমরা আমাকে মিথ্যে বলে এইভাবে বিদায় করেছিলে কেন? আমি কি এতটাই বোঝা হয়ে গেছিলাম বাড়ির জন্য? সুধার মা বলে, বাবা সুধা কোনো ভুল করেনি, ওর কোনো দোষ ছিল না, তুমি ওকে ভুল বোঝো না। যা দোষ করেছি আমরা লুকিয়েছি, কিন্তু ও কিন্তু কোনো কিছু লুকোয়নি, ও কোনো কিছু জানতোই না। তুমি বাবা ওকে ভুল বুঝো না। সুধার মা সমানে রিকোয়েস্ট করতে থাকে জামাইকে। আর ওদিকে পাড়ার বদমাস ছেলে সুধাকে নিয়ে যা নয় তাই বলতে থাকে তেজের সামনে। আর তেজের সামনেই সুধার হাতটা ধরে বলে, সুধা চ। তেজ তখন রেগে গিয়ে তাকে এক চড় মারে। আর ছেলেটি আবারও যখন কথা বলতে যায় তখন তেজ ওকে আরেক চড় মারে। সুধা দেখে তো খুব অবাক হয়ে যায়, আর তেজের দিকে তাকিয়ে থাকে আর বলতে যায়, মিস্টার বসু মল্লিক আপনি? তেজ তখন রেগে গিয়ে সুধার দিকে তাকায়। সুধা চুপ করে যায়। ছেলেটি তখন হাত জোর করে বলে, জামাইবাবু, আমি তো সুধার সব কথা বলে দিয়ে আপনারই ভালো করছিলাম, আর আপনি আমাকে এইভাবে মারলেন। আরেকজন মহিলা বলে, জামাই তুমি ওর গায়ে হাত তুললে কেন? ও তো তোমার ভালোর জন্যই সব কথা বলছিল। তখন আবারও পাড়ার লোকেরা সুধাকে আর সুধার পরিবারকে যা নয় তাই বলতে থাকে তেজের সামনে। তেজ তখন জোরে চিৎকার করে ওঠে, বলে, এনাফ। সবাই তখন তেজের দিকে তাকিয়ে থাকে। তেজ বলে, আমার যা শোনার ছিল, যা বোঝার ছিল আমি বুঝে গেছি। সুধা বলে, মিস্টার বসু মল্লিক আপনি এই উটকো ঝামেলায় নিজেকে কেন জড়াচ্ছেন? আমি কথা বলছি। তেজ তখন সুধার হাতটা ধরে সুধাকে থামিয়ে দেয়। তেজ বলে, অনেকক্ষণ ধরে অনেক কথা বলেছেন আপনারা, এবার আমি যা বলবো আপনারা শুনবেন। তখন থেকে আপনারা যার ব্যাপারে এত কথা বলছেন, যার দিকে এত আঙ্গুল তুলছেন, যার গায়ে কাদা ছোড়ার চেষ্টা করছেন, ভুলে যাবেন না সে আর আপনার পাড়ার মেয়ে সুধাময়ী আচার্য নয়, সে হলো তেজ বসু মল্লিকের স্ত্রী। আর এই শুনে তো সুধার বাড়ির লোক খুব খুশি হয়ে যায়, সবাই হাসতে থাকে। আর সুধার হাতটা ধরে তাকে সম্মান দিয়ে সবাইকে বলে, সুধা বসু মল্লিক। সুধা তো ব্যাপারটা দেখে খুব অবাক হয়ে যায়। তেজ তখন বলে, বসু মল্লিক পরিবারের বড় নাত বউ। পাড়ার লোক তো সবাই চুপ করে যায়। তেজ বলে, যে আমার স্ত্রীর বিরুদ্ধে কথা বলবে, তার দিকে চোখ তুলে তাকাবে, তার দিকে হাত বাড়াবে, তাকে আগে তেজ বসু মল্লিকের মুখোমুখি হতে হবে। এদিকে জেঠিমার মেয়ে সুধার বোন বলে, কি আশ্চর্য, উনি কোথায় সুধাদিকে অস্বীকার করবে? উনি তো সুধা দিদির হয়ে কথা বলছেন। পাড়ার লোকজন বলে, একজন ডিভোর্সিকে তার অতীতটা জেনেও আপনি এরকম কথা বলছেন? এসব তুমি মেনে নিচ্ছ জামাই? তেজ বলে, আপনাদের উত্তর দিতে আমি বাধ্য নই। আর সুধার অতীত নিয়ে আপনাদের এত ব্যথা কিসের, সেটাই তো আমি বুঝতে পারছি না। কিছু পাড়ার মহিলা চুপ করে বলতে থাকে, কোথায় ভেবেছিলাম এই আচার্য বাড়ি পাড়া ছাড়া হবে, আচার্য বাড়ির লোক, কিন্তু এদিকে তো দেখছি জামাই সব কিছু মেনে নিয়েছে। তেজ বলে, আমি সবাইকে লাস্ট ওয়ার্ন করে দিচ্ছি, কেউ যদি সুধার বাড়ির লোকের হয়ে আর সুধার অতীত নিয়ে কথা বলে, সুধাকে বা তার বাড়ির লোককে হেনস্থা করে, এখানে কিন্তু পুলিশ আসবে। সুধার বোন বলে, এই না হলো আমার জামাইবাবু, নিজের জামাইবাবু। আরেকজন বলে, সত্যি জামাইবাবু আজকে যোগ্য জবাব দিয়েছে সবাইকে। আর জেঠিমার মেয়ে বলে, জামাইবাবুর আজকে কি হলো? সুধা দিয়ে এত কি জাদু করলো জামাইবাবুর উপর যে সুধাদির হয়ে কথা বলছে? সুধার বোন বলে সবাইকে, দেশের আইন অনেক বিচার করে একটা ডিভোর্স দেয় একটা ছেলে মেয়েকে, কিন্তু দেখছি সেই বিচার সেখানেই শেষ হয়ে যায় না, তারপরে বিচার আপনারা করেন ন্যায় অন্যায় নিয়ে, আপনারা আবার নতুন করে বিচার বসান। তার পরিবার বলে, দাদারা বলে, আজও পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা অন্য মানুষের গুণ দেখে, তার মন দেখে তাদেরকে বিচার করে, আর এরকমই একজন মানুষ আজ আমাদের সুধার পাশে দাঁড়িয়েছে। সুধার বোন বলে, শুনে নিয়েছো তো আমার জামাইবাবু কি বলেছে? সুধা দিদি আজ তোমাদের ধরাছোঁয়ার বাইরে, যাও এখান থেকে চলে যাও তোমরা। পাড়ার লোকজন বলে, এই চল চল চল, আমাদের কোনো কাজ নেই, চল।
বর যখন সুধাকে মেনে নিয়েছে তখন আর আমরা এখানে থেকে কি করব। বলে সবাই চলে যায়। সুধার বোন বলে, কি হলো ফন্টেদা, তোমাকে কি আলাদা করে কোনো চিঠি দিতে হবে এখান থেকে যাওয়ার জন্য? সুধার পরিবার তখন মেয়ে জামাইকে বরণ করে ঘরে ঢোকায়। সুধা মনে মনে ভাবতে থাকে, যেই মানুষটা একটু আগে বোঝাপড়ার কথা বলছিল সেই মানুষটাই আজ পাড়ার হাত থেকে আমার সম্মান রক্ষা করলো, আমার পরিবারেরও সম্মান রক্ষা করলো পাড়ার লোকের সামনে। সমস্ত কথা ভাবতে থাকে আর তেজের দিকে তাকায়। তেজও সুধার দিকে তাকিয়ে থাকে। তেজ তখন সুধাকে বলে, ভাববেন না আমি আপনার জন্য পাড়ার এই নীচ মানসিকতার লোকগুলোর সাথে লড়াই করেছি। এটা আমার রুচি বিরুদ্ধে, কিন্তু আমার পরিবারকে যখন জড়ানো হয়েছে তখন এই ফাইসালা আমাকে করতেই হতো। সুধা তখন আবারও অবাক হয়ে তেজের দিকে তাকিয়ে থাকে। এদিকে তেজের দিদিও তো দেখছি বাড়িতে সমস্ত লাগেজপত্র গুছিয়ে ফেলেছে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য, যেহেতু ঠাম্মি বলেছে, আর সমানে বরের সাথে অশান্তি করতে থাকে। ঠাম্মি তখন বলে, দেখো নাচ জামাই, মেয়েদের বেশি দিন বাপের বাড়িতে থাকাটা ঠিক নয়, তুমি ওকে সঙ্গে করে নিয়ে যাও, না হলে এটা ভালো দেখায় না। এখন তো ওটাই ওর বাড়ি, আর তোমার মা তো বাইরে ছিলেন শুনেছিলাম, এবার তো তিনি ফিরছেন শুনেছি, তো বাড়ির বউ যদি বাড়িতে না থাকে তাহলে ওনার সেবা যত্ন কে করবে? ওকে তো নিজের সংসারে ফিরতেই হবে। জ্যোৎস্না তখন রেগে গিয়ে বলে, হ্যাঁ তাই তো, মেয়েদের বিয়ে হয়ে গেলে তো বাপের বাড়ি আর নিজের বাড়ি থাকে না, তার মধ্যে আবার তোমার পছন্দের নাত বৌমা এই বাড়িতে এসেছে, এখন আমার কি দরকার? ঠাম্মি তখন বলে, দেখো জ্যোৎস্না, তুমি হচ্ছে এই বাড়ির মেয়ে আর ওরা হচ্ছে এই বাড়ির বউ, এখানে তোমাদের জায়গা সম্পূর্ণ আলাদা। সুধাদের যেমন এই বাড়িটা নিজের বাড়ি, এটা ওদের শ্বশুর বাড়ি, তেমন তোমার শ্বশুর বাড়িটাও তোমার নিজের বাড়ি। যাও নিজের সংসারে ফিরে যাও আর আমাদেরকে এবার ভালো ভালো খবর দাও। সুধার শাশুড়ি মা তখন বলে, ঠিকই বলেছেন মা, এত বছর হয়ে গেল বিয়ে হওয়া, এখন তো খুশির খবর দিতেই হবে, তাছাড়া বেহানও এখন একই কথা বলে। জ্যোৎস্না বলে, মা চুপ করো তো, তোমাদের সেই এক কথা আর ভালো লাগে না শুনতে আমার। আর নিজের স্বামীকে বলে, এই শোনো, তুমি এখানে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন, চলো। আর আসছি বলে জ্যোৎস্না সেখান থেকে চলে যায়। তেজের মা বলে, জামাই আমার মেয়েটাকে একটু দেখে রেখো হ্যাঁ। জ্যোৎস্নার বর বলে, হ্যাঁ আপনারা তো জানেনই যে ও একটু চাপা স্বভাবের, তাই হয়তো মুখ ফুটে সবটা বলতে পারছে না, তবে আপনারা ওকে নিয়ে চিন্তা করবেন না, ও খুব ভালোই থাকবে। এদিকে দেখা যায় জ্যোৎস্নার ফোনে কারো ফোন এসেছে। জ্যোৎস্না ফোনটা চুপ করে রিসিভ করে বলে, তুমি এখন কেন ফোন করেছো? আর ওদিক থেকে একজন ছেলের গলা পাওয়া যায়, সে বলে যে আজকেই তো শেষ, তুমি বলেছিলে মন্দিরে দেখা করবে। জ্যোৎস্না তখন বলে কাঁদতে কাঁদতে, দেখা হবে না, আর হবে না, তুমি ভালো থেকো, বলে ফোনটা কেটে দেয়। আর পেছনেই হঠাৎ করে তার হাজবেন্ড চলে আসে, আর জ্যোৎস্না তো খুব ভয় পেয়ে যায়। তখন জ্যোৎস্না বলে, উজ্জ্বল কিছু শুনে ফেললো না তো? উজ্জ্বল বলে, যাওয়ার সময় তোমার পছন্দের আইসক্রিমটা খেয়ে তবেই ফিরবো কেমন, বলে সেখান থেকে চলে যায়। এদিকে সুধার বোন বলে আনন্দের সাথে, এসো জামাইবাবু এসো, দেখো তোমার জন্য কত কি আয়োজন করা হয়েছে, এসো। সুধার মা বলে, এসো জামাই বসো এখানে। এদিকে তো ওরা থালা সাজিয়ে পুরো জামাইয়ের জন্য একদম বরণ থালা সাজিয়ে রেখেছে, একদম ভালো মন্দ খাওয়ার সব কিছু সাজিয়ে রেখেছে থালার মধ্যে। সুধার মা বলে, তোমাদের তো সেই রাজপ্রাসাদের মতো বাড়ি, সেখানে সেখানে নিশ্চয়ই খাওয়ার আলাদা ঘর রয়েছে, ওখানে এলাহি সব খাবার দাবার আয়োজন, আমাদের তো তত সামর্থ্য নেই বাবা, এখন এই ছোট্ট বাড়িতেই আমরা সবাই মিলে খুব আনন্দ করে থাকি, আমরা চেষ্টা করেছি আমাদের সামর্থ্য মতো তোমার জন্য যতটুকু যে আয়োজন করতে পারি। তুমি বসো না বাবা বসো, আমি আসছি, এক্ষুনি আসছি। জেঠিমা তখন বলে, বাবা তুমি বসো, অনেক বেলা হয়ে গেছে, বাকি কথা পরে হবে। সুধার মা তখন হাতে পাখা নিয়ে আসে। এদিকে তেজ খেতে বসে আর সুধার মা পাশে হাওয়া করতে থাকে। সুধার মা বলে, আমাদের বাড়িতে তো এসি নেই, তোমার খুব কষ্ট হচ্ছে না বাবা? তখন বাচ্চারা মজা করে বলে ওঠে, এত খাবার দেখেই তো আমার খুব খেতে ইচ্ছা করছে। তখন সুধার বৌদিরা বলে, চিন্তা করো না, এখন তো সুধা বৌদির সাথে তোমাদেরকে 2.5 দিন এখানে থাকতে হবে। এই কথা শুনে তেজ বলে, আমার আপনাদের সাথে কিছু কথা আছে। সুধা তো এটা শুনে খুব ভয় পেয়ে যায় যে না জানি উনি এখন কি বলে ফেলবেন। সুধা বলে, হে ঠাকুর, আমি আর মিস্টার বসু মল্লিক এখানে এসেছি বলে সবাই কত আনন্দ পাচ্ছে, সবার আনন্দ এইভাবে মাটি করে দিও না। মা বলে, তার আগে আমার তোমার সঙ্গে কটা কথা আছে বাবা। এই পাড়ায় আসার সঙ্গে সঙ্গে তোমাকে যে এত হেনস্থা হতে হলো তার জন্য আমরা খুবই লজ্জিত, আমরা সবাই ক্ষমা প্রার্থী তোমার কাছে, কিন্তু আমি এটা জানি যে তুমি আমার মেয়েটাকে বুঝবে। শুধুমাত্র নাম যশ অর্থ প্রতিপত্তি দিয়ে তো তুমি বড়লোক নও, আমার বিশ্বাস যে তুমি অনেক বড় মনের মানুষ, সেই জন্যই তো আমার মেয়েটাকে তুমি বুঝেছো বাবা। তুমি বুঝতে পেরেছো যে আমার মেয়ের অতীত অন্ধকার হলেও সেই অন্ধকার অতীতে আমার মেয়েটা হারিয়ে যায়নি, তো অন্ধকারের মধ্যে থেকেও আমার মেয়ে আজকে পবিত্র নিষ্পাপ। সুধার ঠাম্মি তখন বলে, আমাদের নাচ জামাই স্বয়ং ঈশ্বরের দূত হয়ে সুধার জীবনে এসেছে, আমার সুধার দিকে যখন কেউ আঙুল তুলেছে তাদের মুখোমুখি হতে হয়েছে নাচ জামাইয়ের সঙ্গে। সুধা মনে মনে ভাবতে থাকে, তোমাদের কি করে বলবো মা যে মিস্টার বসু মল্লিক আমার অতীত মেনে নিতে পারেননি, না পেরেছেন আমাকে মেনে নিতে। সুধার ঠাম্মি বলে, আমার নাচ জামাই
সুধার ঢাল হয়ে সব জায়গা থেকে, সব বিপদ আপদ থেকে সুধাকে বাঁচাবে। সুধার মা হাসতে থাকে আর তেজ সমানে চুপ করে দাঁড়িয়ে থাকে, সব কথা শুনতে থাকে। আর তেজ মনে মনে ভাবতে থাকে, ভালো মানুষের কথা বলে ওরা আমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে, কিন্তু আমার মন ভোলাতে ওনারা পারবেন না। আর মা বলে, তোমাকে ধন্যবাদ জানিয়ে তুমি যা করেছো তার জন্য তোমাকে ছোট করবো না জামাই। আর হাত জোর করে বলে, কিন্তু আমরা পুরো পরিবার আজ তোমার কাছে ঋণী হয়ে রইলাম সারা জীবনের জন্য। সুধা দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। এবার সবাই খাওয়ার জন্য বলতে থাকে জামাইকে। তেজ তখন বলে, আমি এসব খাবো না। সবাই তো শুনে খুব অবাক হয়ে যায়। জেঠিমণি বলে, কেন জামাই, কি হয়েছে? সুধার মা বলে, ও জামাই, তুমি তো এসব খাও না, না? যা আমাদেরই ভুল হয়েছে। সুধার মা বলে, এই ঝিনুক, তোরা সব কোথায় ফোন টোন করিস না যে খাবার দিয়ে যায়? দেখ না জামাই কি খাবে, একটু আনিয়ে দে না মা। ঝিনুক বলে, হ্যাঁ মা। তেজ তখন বলে, এসবের দরকার নেই, আমি এখানে সুধাকে পৌঁছে দিতে এসেছিলাম, এবার আমাকে বাড়ি যেতে হবে। তেজের মুখে এই কথা শুনে খুব অবাক হয়ে যায় সবাই। ঠাম্মি বলে, তোমার ঠাকুমা বিয়ের আয়োজনে সব খরচ দিয়েছেন, কিন্তু খরচ দিলেও আজকের আয়োজনটা আমরা সাধ্যমতো করেছি বাবা। বৌমারা নিজের হাতে তোমার জন্য রান্না করেছে। ইলিশ ভাপা, চিংড়ি মাছের মালাইকারি, মাছের মাথা দিয়ে মুগের ডাল, মোচার ঘন্ট, মাংস। তুমি খাবে না আর খুব ভাবুক হয়ে পড়ে। সুধা তখন এসে বলে, আমাদের মতো মধ্যবিত্তের কাছে এগুলো বিলাসিতা ঠাম্মি, কিন্তু ওনারা তো বড় লোক, যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মায়, তারা এসবের মূল্য দিতে জানে না। কত ভালোবাসা দিয়ে এসবের আয়োজন হয়েছে। ঠাম্মি, উনি এসব বুঝবেন না, উনি তো বড়লোক বাড়িতে মানুষ হয়েছেন, তাই উনি এসবের দাম দিতে জানেন না। তেজ আবারও দাঁড়িয়ে সবটা শুনতে থাকে। তেজ বলে, বড়লোক বাড়িতে বড় হয়েছি ঠিকই, কিন্তু মিথ্যে বলে মানুষকে ঠকাতে শিখিনি। তেজের কথা শুনে বাড়ির সবাই খুব অবাক হয়ে যায়। সুধাও চুপ করে যায় আর বলে, আমি আসছি বলে সেখান থেকে চলে যেতে থাকে। ঠিক সেই মুহূর্তে পাড়া থেকে আরো সব বাচ্চারা আসে। বাচ্চারা বলে, সুধা দিদি দেখ, আমরা সবাই তোরা জামাইবাবুর সাথে দেখা করতে এসেছি, আর তোদের জন্য অনেক কিছু নিয়ে এসেছি। এই বলে বাচ্চারা দেখাতে থাকে তারা হাতে করে অনেক কিছু বানিয়ে এনেছে, কালারফুল জিনিস। সুধা সেই সব কিছু দেখে খুব আনন্দ পায়। তেজ সব দেখতে থাকে। বাচ্চারা তেজের জন্য জিনিস বানিয়ে নিয়ে এসেছে, তেজ সেগুলো সব দেখতে থাকে। সুধা চুপ করে বলে, ওরা বাচ্চা মানুষ, ভালোবেসে আপনার জন্য এনেছে, না করবেন না। তখন তেজ বলে, আমাকে বুদ্ধি দিতে হবে না আপনাকে। বাড়ির লোক বলে, জামাইবাবু, ওরা সব আমাদের পাড়ার মাছ বিক্রেতা, সবজি বিক্রেতা, ওদের ছেলে মেয়ে। সুধা এদেরকে সবাইকে বিনে পয়সায় পড়াতো। এদিকে সুধার হাত যে সরিয়ে রেখেছে, সে সুধাকে অনেক ভালো মন্দ কথা বলতে থাকে, যে তুই এই ভিখিরি বাচ্চাগুলোকে ডেকেছিস, এরা কি এবার এখানে খাবে? সুধা বলে, থাক না, ওকে না হয় আমরা আমার ভাগ থেকে খাইয়ে দেব। তখন বলে, তোর ভাগ থেকে হবে? তুই কি মনে করেছিস সেটা কিন্তু তোর বাপের বাড়ি, ঠিক আছে? তখন বাচ্চাদেরকেও উল্টোপাল্টা বলতে থাকে, এই ভালো মন্দ হয়েছে বলে তোরা এখানে খেতে এসেছিস না? তখন বাচ্চারা বকা খেয়ে চলে যেতে থাকলে তেজ তখন বলে, দাঁড়াও, কেউ যাবে না তোমরা, আজ আমরা সবাই একসঙ্গে খাবো। বাচ্চারা শুনে তো খুব আনন্দ পায় এবং সুধা এই ব্যাপারটা দেখে খুব অবাক হয়ে যায়। তেজ বলে, চটপট তোমরা বসে পড়ো। ঝিনুক তখন জামাইবাবুকে চেয়ার আপ করতে থাকে। বাচ্চারাও তখন জামাইবাবু জিন্দাবাদ, জামাইবাবু জিন্দাবাদ বলতে থাকে। তেজ তখন মনে মনে হাসতে থাকে। তেজ তখন বলে, সত্যি কি উনি এতটা পরোপকারী, নাকি সবটাই লোক দেখানো? অবাক হয়ে তেজের দিকে তাকিয়ে থাকে। আর আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আগামী পর্ব পেতে অপেক্ষা করো তোমরা। আগামী দিন আমি আবার ফিরে আসবো তোমাদের কাছে শুভ বিবাহের নতুন এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে আর আমার চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। কেমন? ভালো থেকো তোমরা। টাটা।